সেগুলো আপনি অ্যাকসেপ্ট কেন করেছেন, এক। আর দুই হচ্ছে ওই যে দুইটা কথা আপনি বলেছেন বাতিলের বিষয়গুলো, সেই বাতিলের বিষয়গুলো আপনাকে পরে জেনেছেন কিনা, আগে কেন আপনি কথা বলবেন? আমরা এখানে সুনির্দিষ্ট 3টা আপত্তি নিয়ে এসেছি এবং 3টা আপত্তির কথা আগেও বলেছি। প্রথম আপত্তি হলো যে এখানে অনেকগুলো রেজাল্ট শিট আছে, যেখানে রেজাল্ট শিটের মধ্যে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর নেওয়া হয়নি। অথবা ওখানে এমন কিছু সিচুয়েশন করা হয়েছে, পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে, অথবা পোলিং এজেন্টদের কাছ থেকে স্বাক্ষর ছাড়াই ওনারা নিয়ে নিয়েছেন। আর এরকম অনেকগুলি ঘটনা ঘটেছে যে পোলিং এজেন্টদেরকে নানা রকম কথাবার্তা বলে অনেক স্বাক্ষর আগে নিয়ে নিয়েছেন, অথবা আংশিক লিখে স্বাক্ষর নিয়ে নিয়েছেন, তারপরে সেখানে ওনারা ঘোষণা করেছেন। তো এটা হলো প্রথম বিষয়, যে আমাদের অভিযোগ হলো প্রথম, যে এখানে অনেকগুলো রেজাল্ট শিটে আমাদের পোলিং এজেন্টের স্বাক্ষর ছাড়াই ওনারা এটাকে পাবলিশ করে দিচ্ছে, অর্থাৎ আমরা সেটাকে অ্যাকসেপ্ট করিনি। দ্বিতীয় হলো অনেকগুলো রেজাল্ট শিটের মধ্যে ঘষামাজা করা আছে, টেম্পারিং করা আছে, ওভার রাইটিং আছে। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আগে একটা অঙ্ক ছিল, পরে আরেকটা অঙ্ক বসানো হয়েছে, এবং সেটা সবগুলি জায়গায় দেখা যাচ্ছে একটা প্রার্থীর জায়গাতে এই কাটাছেড়াটা হচ্ছে, একজনের সংখ্যার মধ্যে ভোটের মধ্যে বাড়ানো হচ্ছে। তো সবগুলি রেজাল্ট শিটের মধ্যে যেখানে ওভার রাইটিং আছে, একজনের মার্কার মধ্যে, একটা মার্কার রেজাল্ট শিটের মধ্যে, একটা মার্কার অংশ এই ভোট প্রাপ্তির সংখ্যার মধ্যেই এই কাটাছেড়াটা, এটা স্পষ্ট ইঙ্গিত করে যে ওই বিশেষ পরিকল্পিতভাবে ওই মার্কার ভোট বেশি গণনা দেখানোর জন্যই এই কাজটা করা হয়েছে। তৃতীয় হলো যে এখানে আমাদের যে ঢাকা 13 যে ব্যালট পেপার ছিল, সেই ব্যালট পেপারের 9 জন প্রার্থী হওয়ার কারণে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি ছিল। তো স্বাভাবিকভাবে এটা স্পষ্টই বোঝা যায় বা যে কেউ বিভ্রান্ত হতে পারে যে এই খালি জায়গাটা ফার্স্ট রো লাস্ট যে প্রার্থী এবং তার যে প্রতীক, তার জন্য এটা বরাদ্দ। কারণ এখানে মাঝখানে সামান্য একটা দাগ, আর নাহলে পুরো ঘরটাই একজনের, ওখানে একটা ঘরের মধ্যে একটা নাম। এই জায়গায় বিভ্রান্ত হয়ে বহু মানুষ সেখানে সিল মেরেছে প্রত্যেকটা কেন্দ্রে। এই জন্য এটা আমাদের কেন্দ্রে প্রায় 4,381টা ভোট বাতিল হয়েছে। আর আমাদের দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে সর্বশেষ নির্বাচন কমিশনের তাদের প্রকাশিত ফলাফল অনুযায়ী ভোটের ব্যবধান হলো 2320, আর সেখানে বাতিলকৃত ভোটের সংখ্যা হচ্ছে 4,381। আমাদের যে পর্যবেক্ষণ, তাতে এই বাতিলকৃত ভোটের 80 থেকে 90% ভোট এটা আমার ভোট, যেটাকে বাতিল করা হয়েছে। কাজেই আমরা এটাকে আবার পুনর্গণনার এই জন্য আবেদন জানাচ্ছি, যাতে যেই ভোটটাই কালেক্ট হয়েছে, যেই ভোটটা তারা গণনা করেছেন, সেখানে যে বাতিল বলে গণনা করা হয়েছে, একই সেম এই ধরনের যে সব জায়গায় ব্যালট আছে, সব জায়গায় একই ধরনের আচরণ করা হয়নি। ঢাকা 8-এ বলা হচ্ছে যে সেই নির্বাচন কমিশনের রেফারেন্সে জনাব মির্জা আব্বাস সাহেবের ওয়াইফ বিএনপি নেত্রী আফরোজা আব্বাস সাহেবা উনি নিজে বলছেন যে নির্বাচন কমিশন এই ভোটটাকে কাস্ট করতে বলেছে, গণনা করতে বলেছে। কাজেই এইরকম একটা রেফারেন্স সহ ওনারা কাস্ট করতে বলছেন, এবং সেগুলো ওখানে কাস্ট হয়েছে, সেখানে গণনা করা হয়েছে। সেই জায়গায় আমরা কেন সেই ভোটটা পাবো না, এটা হলো আমাদের প্রধানত অভিযোগ। এখন অনেক প্রশ্ন করতেছেন যে আমরা সেখানে কেন অভিযোগ করি নাই। সেখানে অভিযোগ করি নাই দুইটা কারণে। প্রথম তো হলো আমাদের তো অনেক পোলিং এজেন্ট তো সেভাবে কথা বলতে পারে না, ওনারা যেভাবে বলতে পারছেন, ওনারা প্রার্থী সহ ওনারা সহ নিজেরা ভোট গণনা কেন্দ্রে চলে গেছেন। মির্জা আব্বাস সাহেব নিজে ভোট গণনা কেন্দ্রে গেছেন, তার ভাগিনা স্পষ্ট বলতেছে, তার বক্তব্য মিডিয়াতে আসছে যে প্রার্থীকে তো সব জায়গায় নিয়ে যেতে পারবো না, তার মানে এক জায়গায় দুই জায়গায় গেছেন, কিছু জায়গায় গেছেন, যতটুকু প্রার্থীর পক্ষে সম্ভব হয়েছে সেখানে গেছেন। অন্য জায়গায় প্রার্থী নিতে যেতে না পারলেও প্রার্থীর রিপ্রেজেন্টেটিভ গেছেন। আমাদেরকে তার সেই সুযোগ দেওয়া হয়নি। আমাকে এই যে রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমি 4:30 1 মিনিট পরে ওখানে ঢুকতে চেয়েছি, সেখানে আমাদের কাছে স্পষ্ট সংবাদ ছিল যে এখানে ব্যাপকভাবে অনিয়ম হচ্ছে। রেসিডেন্সিয়াল মডেল কলেজ ফুল বিশাল কেন্দ্র, এখানে 4টা কেন্দ্র একসাথে, এটার মধ্যে ব্যাপক ধরনের জালিয়াতি হয়েছে। আমাদের পোলিং এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, এবং আমাকে সেখানে 4টার সময় 4:30টার সময় ঢুকতে দেয় নাই। অথচ মির্জা আব্বাস সাহেব তার ভোট কেন্দ্রে
তিনি 7টার সময় ঢুকে গিয়ে তারা ভোট এই সকল বিষয়গুলি সেখানে প্রিজাইডিং অফিসারদের সাথে আর্গুমেন্ট করেছেন এবং সেখানে গণনা করতে বাধ্য করেছেন। তো আমরা তো লেভেল প্লেইং ফিল্ড পাই নাই, অন্য প্রার্থীরা যেটা পেয়েছেন। তো আমরা তো সেই এই জন্য আমরা তখন সেভাবে প্রোটেস্ট করতে পারি নাই। আমাদের রিপ্রেজেন্টেটিভ ছিল না, প্রোটেস্ট করার তো সেখানে প্রশ্নই আসে না। আর যেখানে রিপ্রেজেন্টেটিভ ছিল তারা সেই স্পেসটা পান নাই এবং আমাদেরকে সেভাবে অ্যালাউ করা হয় নাই। এই জাতীয় কারণে আমরা ওখানে আমরা এটা অভিযোগ করতে পারি নাই। আমরা পরবর্তীতে এখানে এসে আমরা অভিযোগ করেছি এবং এখনো আমরা লিখিতভাবে এখানে আমাদের অভিযোগ দায়ের করলাম। আমরা এটাকে সর্বশেষ পর্যায়ে পর্যন্ত এই লড়াইটা চালিয়ে যেতে চাই, কারণ যারা ভোট প্রদান করেছে তারা ভুল করলো কি করলো না সেটা যেরকম বিবেচ্য বিষয়। এখানে নির্বাচন কমিশনের ফলটা কি সেটা তো আমাদের বের করা দরকার। যদি নির্বাচন কমিশনের ভুলের কারণে কোনো ত্রুটি হয়ে থাকে, এর দায় কেন আমার ভোটার নেবে? এই দায় কেন জনগণ নেবে? জনগণের যারা কর্মচারী, জনগণের যারা নিয়োজিত নির্বাচন কমিশনের দায়িত্বশীলরা, তাদেরকে এই জন্য জবাবদিহিতা করতে হবে জনতার কাঠগড়ায়। এবং আমরা সেই জনতার কাছ থেকে, জনতার পক্ষ থেকে আমরা সেই জবাবদিহিতা ইনশাল্লাহ আদায় করে ছাড়বো, যে কোনো উপায়ে করবো। আচ্ছা, ওভারঅল নির্বাচনটা কেমন হয়েছে আপনার কাছে, কি মনে হচ্ছে? আপনাদের অনেক প্রার্থীও জিতেছে। ওভারঅল নির্বাচনটা হয়েছে হলো সহিংসতা মুক্ত, এটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। দ্বিতীয় হলো যে মানুষের ব্যাপক উপস্থিতি, উৎসাহ ছিল, এটা দ্বিতীয় অ্যাচিভমেন্ট। 3 নম্বর অ্যাচিভমেন্ট হলো যে ভোট গ্রহণ সময়কালীন সময়টা, পূর্ণ ভোট গ্রহণকালীন সময়টা শান্তিপ্রিয় ওভারঅল ছিল মোটামুটি, এটা তৃতীয় অ্যাচিভমেন্ট। কিন্তু চতুর্থ যে জায়গাটা, ভোট গণনার সময় যে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে সেটাকে কোনোভাবেই রোধ করা যায় নাই, বরং সেটাই আসলে খুব পরিকল্পিতভাবেই করা হয়েছে মর্মে আমাদের কাছে বিভিন্নভাবে আমাদের কাছে এটা প্রতীয়মান যে খুব সুপরিকল্পিতভাবে, পূর্ব পরিকল্পিতভাবেই যে সারাদিন স্বচ্ছ পরিবেশ দেখানো হয়েছে, সারাদিন পরিস্থিতি শান্ত রাখা হয়েছে, কিন্তু ভোট গণনার সময় মূল সময়টায় যা করার তাই করে দেওয়া হয়েছে এবং যার কারণে গণমতের প্রকৃত প্রতিফলন এই নির্বাচনের রেজাল্টের মাধ্যমে হয়নি। হ্যাঁ হ্যাঁ বলবে জি 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 আপনার যে ব্যাপারটা ছিল মূল বিষয় এবং আপনি শেষ পর্যন্ত লড়ে যাবেন, এটা হলো রেডি হোক। হ্যাঁ ভাই, একটু শুরু থেকে আমরা যারা মিস করেছি আর কেউ আসবে না, শুরু করতে আর ব্যাকপ্যাক অন করে দাও। দেখি আপনারা একটু পাশে চাপেন ভাই, ক্যামেরা পাচ্ছে না। ব্যাকপ্যাক অন করো, একটু ওই পাশে যাবেন, কারণ মোবাইলের জন্য দেখা যাচ্ছে না ওইদিকে, একটু ওইদিকে যান। হ্যাঁ, ওইদিকে যান। রেকর্ড দাও, রেকর্ড দাও। 10 সেকেন্ড। মোবাইলটা পিছনে দেয় ভাই, ভাই এটা খোলা যায়। আমি এখানে আমার ঢাকা 13 আসনের নির্বাচন অনুষ্ঠান এবং নির্বাচনের ফলাফল সবগুলো বিষয় নিয়ে অভিযোগ দায়ের করতে এসেছি এবং নির্বাচন কমিশন, ইসি কার্যালয় এবং রিটার্নিং কর্মকর্তার কাছে সেই অভিযোগপত্র দাখিল করেছি।
আমার প্রধানত অভিযোগ হলো যে আমার আসনে ঢাকা 13 আসনে নির্বাচনের যে ফলাফল, জনগণের যে মতামত, সেই মতামত রেজাল্টের মধ্যে এবং এই নির্বাচন কমিশনের পক্ষ থেকে পরিবেশিত যে ফলাফল প্রকাশিত সেই ফলাফলের মাধ্যমে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটেনি। তার কারণ আমাদের কাছে বেশ কিছু প্রমাণ রয়েছে, যে প্রমাণের মাধ্যমে আমরা এটা বিশ্বাস করছি, বিশ্বাসযোগ্য প্রমাণ। সেই প্রমাণের ভিত্তিতে আমরা বিশ্বাস করছি যে এখানে আমাদের যে প্রকৃত যে ফলাফল সেটা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। যেমন আমাদের আসনের বেশ কিছু কেন্দ্র থেকে আমাদের যে পোলিং এজেন্ট ছিল, এই পোলিং এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে মূল গণনার সময়, যার কারণে অনেকগুলো আমাদের সেই রেজাল্ট শিটের মধ্যে আমার পোলিং এজেন্টের স্বাক্ষর নাই। স্বাক্ষর ছাড়া তারা একতরফাভাবে নিজেদের মতো করে রেজাল্ট প্রকাশ করে দিয়েছে। তারপরে মূল সময় রেজাল্ট যখন গণনা করা হয়, যখন ভোট গণনা করা হয়, ভোট গণনার সময় আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেখা গেছে যে ওই সময় এজেন্ট পরিবর্তন করেছে। সারাদিন এক পোলিং এজেন্ট ভোট কাস্ট করেছে, গণনার সময় সম্পূর্ণ আইন বহির্ভূতভাবে সেখানে আরেকজন গিয়ে ঢুকে তারা ভোট গণনা করেছে, যেটা আমরা মনে করি যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এইভাবে বেশ অনেকগুলি আসন থেকেই আমাদের পোলিং এজেন্টদেরকে বের করে দিয়ে, অথবা পোলিং এজেন্টদেরকে তাদের স্বাক্ষর ছাড়াই একতরফাভাবে ওনারা ফলাফল প্রকাশ করেছে। দ্বিতীয় হলো যে ফলাফলগুলি প্রকাশ করেছে তার মধ্যে অনেকগুলোর মধ্যেই স্বাক্ষর নেওয়ার পরে গিয়ে ওনারা ট্যাম্পারিং করেছেন, এবং ট্যাম্পারিং যেই ফলাফলগুলিতে করেছেন, যে শীটগুলিতে করেছেন, দেখা গেছে সবগুলো শীটে একটা জায়গাতেই ট্যাম্পারিং। একটা প্রার্থীর ভোটের মধ্যেই সেখানে ওভার রাইটিং, সেখানে কেটে সংখ্যা একটা জায়গায় আরেকটা বসানো হয়েছে, একটার উপর দিয়ে আরেকটা সংখ্যা লেখা হয়েছে। এই সবগুলি ঘটনা একজন প্রার্থীর ক্ষেত্রেই ঘটেছে, অন্য প্রার্থীদের ভোটের সংখ্যার মধ্যে এই ধরনের কোনো শীটের মধ্যে নেই। এটা হলো দ্বিতীয় ফাঁসতে প্রমাণ হয় যে পরিকল্পিতভাবে ভোট গণনার শেষে একজন প্রার্থীর ভোট বেশি দেখানোর জন্য সেখানে পরবর্তীতে সেটাকে ওভার রাইটিং করে ওটাকে বৃদ্ধি করে দেখানো হয়েছে। তৃতীয় অভিযোগ হলো যে নির্বাচন কমিশন যে ব্যালট পেপার দিয়েছে, সেই ব্যালট পেপারে মানে 9 জন প্রার্থী হওয়ার কারণে 2টা কলামে, একটা কলামে 5টা রোতে 5 জন, আর একটা কলামে 4টা রোতে 4 জন। তো স্বাভাবিকভাবে প্রথম কলামের যে লাস্ট রোটার বিপরীত দিকে দ্বিতীয় কলামের সেই রোটা খালি। তো খালি থাকার কারণে এটাকে লাস্ট কলামের যে বাম দিকের যে রোটা, ওইটার বরাবর একটা ঘর বলে মনে হয়। একটা ঘর বলে মনে হওয়াতে গণভোটের মধ্যে যেরকম হ্যাঁ না বাম পাশে লেখা ছিল, সিল মারার জায়গা ডান পাশে ছিল খালি জায়গা। তো ঠিক ওরকম একইভাবে যদি কেউ চিন্তা করে থাকে গণভোটের মতো করে যে বাম পাশে প্রার্থী এবং প্রতীক, ডান পাশে তার খালি ঘর, সেখানে তাকে সিল মারতে হবে। তো সেইভাবে সিল মেরেছে প্রচুর ভোটার, এটা আমাদের কাছে প্রুফ আছে যে অনেক ভোটার সেখানে সিল দিয়েছে, এবং প্রতিটা ভোট কেন্দ্রে এই পরিমাণ ভোট এই কারণে বাতিল হয়েছে, যেটার সংখ্যা আমাদের সাথে যদি যুক্ত করা হয় তাহলে অনেক ব্যবধানে আমরা এখানে বেশি ভোট পাই। তো আমাদের কাছে এটা প্রমাণ রয়েছে যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে অন্য আসনে, যেমন ঢাকা 8 আসনের ব্যাপারে একই সেম কেসটা হয়েছে মির্জা আব্বাস সাহেবের ক্ষেত্রে, ধানের শীষের প্রতীকে, যে সেখানে তার ফার্স্ট কলামের লাস্ট রোতে মির্জা আব্বাস এবং সাহেবের নাম এবং ধানের শীষ, আর বিপরীত দিকে দ্বিতীয় কলামের লাস্ট রোটা খালি। তো সেখানে যেই সিলগুলি পড়েছে সেই সিলগুলোকে ধানের শীষের এই ভোট বলে গণ্য করার মর্মে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আছে বলে আফরোজা আব্বাস সাহেব, যিনি বিএনপি নেত্রী, তার পক্ষ থেকে মিডিয়াতে স্পষ্ট ব্রিফিং আছে। তো এই সকল কারণে আমাদের আসনে ভোটের ব্যবধান হলো মাত্র 2320টি ভোট, আর আমাদের এই ভোট বাতিলকৃত ভোটের সংখ্যা আমার আসনে 4381। তো আমরা যেটা ধারণা করছি যে 4381-এর মধ্যে মোর দেন 80% ভোট, এটা আমার সেই ধরনের ভোট যেই ভোটটা
নির্বাচন কমিশন বিভ্রান্ত করেছে জনগণকে, এবং সেই জনগণকে বিভ্রান্ত করার দায় আমি মনে করি জনগণের কাঁধে না চাপিয়ে নির্বাচন কমিশনের নিজেদের কাঁধে এটা দায় নেওয়া উচিত। এবং এখানে যে নির্বাচন কমিশনের যে বিধি আছে, সেই বিধিতে এটা আছে যে যদি কোথাও সিল পড়ে, সেই সিলের কোন প্রার্থীকে ভোট দিতে চেয়েছে প্রার্থী ভোটার, সেই তার ইচ্ছাটা যদি শনাক্ত করা যায় যে সে এই প্রার্থীকে ভোট দিতে চেয়েছে, তাহলে সেই ভোটটা সেই প্রার্থীর ঘরে কাউন্ট হওয়ার কথা। এই বিবেচনায় আমি মনে করি যে আমার এই জাতীয় ভোট যেগুলো বাতিল করা হয়েছে সেগুলো আবার রিকাউন্ট করে সেগুলোকে যদি গণনা করা হয়, তাহলে ভোটের যে হিসাব সেই হিসাব থাকবে না। এখানে ওভাররাইটিং করে যেই পরিমাণ ভোট বাড়ানো হয়েছে সেটা এবং যেই পরিমাণ ব্যালট বাতিল করা হয়েছে, এই দুটো যুক্ত করলে আমার ধারণা যে 5,000 ভোটের ব্যবধান আমার পক্ষে হবে। তো এই হলো অবস্থা। এই অবস্থার প্রেক্ষিতে আমি তাৎক্ষণিক ওই দিন রাতেই এসে নির্বাচন কমিশনকে অবহিত করেছি, আমাদের এই যে রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করেছি, এবং ইসি সচিবের সাথে আমি কথা বলেছি, এবং সেটা ওনাদের সাথে কথা বলার পরে এখন আরো প্রুফ সহ যাবতীয় সকল কাগজপত্র ডকুমেন্ট সহ আমরা সেগুলো তাদেরকে সাবমিট করলাম। এখন আমাদের পরিষ্কার কথা যে যেই ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য যে আমাদের সংগ্রাম, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলন এবং সংগ্রামকে সফল করতে হলে জনগণের ভোটাধিকারকে যদি সংরক্ষণ করতে হয়, তাহলে আমাদের এই আন্দোলন থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই, এবং যে কোনো ভাবেই আমরা এই অধিকারটা প্রতিষ্ঠিত করেই চাই। ইসি আপনাদেরকে কি উত্তর দিয়েছে, আপনি কি বলেছেন? ইসি তো কোনো সন্তোষজনক, আপনারা তো যেমনটি দেখেছি আমরা ভোটের দিন রাতে আপনি শীর্ষাতে এসেছিলেন এবং আজকেও এসেছেন, সেদিন নিশ্চয়ই বলা হয়েছিল যে তথ্য প্রমাণ সহ আসার জন্য এসেছেন। আপনার কি মনে হচ্ছে আসলে কি আপনার পক্ষে রায় আসতে পারে কিনা? এখানে এখন রায় আসতে পারে কিনা, এখন এই মুহূর্তে আমরা চিঠি দিলাম, দেওয়ার পরে আমি একটু যোগ করি, গেজেট প্রকাশ হয়ে গেছে, গেজেট প্রকাশ হয়েছে, তাহলে ইসি আপনাদেরকে এখন পর্যন্ত কি উত্তর দিয়েছে, এবং আপনারা 11 দলীয় জোট জামাত সেখানে মেনে নিয়ে তারা সংসদ সদস্য বাড়াবে, এই দুটো বিষয় একটু ক্লিয়ার করি। 11 দলের জোট এবং ইসি গেজেট প্রকাশ করে ইসি ইসি তো গেজেট প্রকাশ করেছে ইসির মতো করে, আর আমরা আগে আমাদের অভিযোগ দায়ের করেছি, তাকে অভিযোগ মৌখিকভাবে জানিয়েছি এবং আমাদের বক্তব্য দিয়েছি। এখন আমাদের এই সকল গ্রুপগুলো সংগ্রহ করতে একটু সময় লেগেছে, এর মধ্যে ইন দ্য মিন টাইম তারা গেজেট প্রকাশ করে দিল, এবং গেজেট প্রকাশ দেওয়া করার ক্ষেত্রেও আমার কাছে মনে হলো যে এক ধরনের তারা এখানে মানে কিছুটা রহস্য রেখেছে। আমরা কালকে রাত্রে যোগাযোগ করেছি যে আমরা কখন গেজেট প্রকাশ করতেছি, তো ধারণা দিল যে রবিবার আগে তো হওয়া সম্ভব না, কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেজেট তারা প্রকাশ করে দিয়েছে। আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের তাড়াহুড়া করে গেজেট প্রকাশ করলো। এরপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র ভাবে দাখিল করলাম, এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে, কারণ আমরা তো যথাসময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে। অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে, একটা হলো রাজপথ আর আদালত। তো আদালতে তো আরো পরের প্রশ্ন, কারণ এই গেজেট প্রকাশ করার প্রেক্ষিতে আরো কার্যক্রম হবে, আদালত খুলবে, তারপরে সেই আদালতের মাধ্যমে পরবর্তী এই পদক্ষেপ নেওয়া। আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সবকিছুর পরে গেজেট প্রকাশ করে এখন ওনারা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায়, তাহলে আমাদের কাছে রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না, এবং হয়তো সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে মাঠে নামতে হবে। আরেকটি বিষয় সম্পূরক, সেটি হচ্ছে আপনি তো বেশ কিছু তথ্য প্রমাণ দিয়েছেন নির্বাচন কমিশনকে, নির্বাচন কমিশন কি সন্তুষ্ট হতে পেরেছে কিনা আপনি, বা নির্বাচন কমিশন এই ক্ষেত্রে লাগবে আপনার? না, নির্বাচন কমিশন তাদের কোনো মন্তব্য আমাদের কাছে জানায়। নির্বাচন কমিশন বলতেছে যেটা আমার বিষয় না, এটা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে, রিটার্নিং কর্মকর্তা বলতেছে এটা আমাদের বিষয় না, এটা প্রিজাইডিং অফিসার যা বলবে আমরা তাই করবো। অর্থাৎ কেউ দায়িত্ব নিচ্ছে না, নির্বাচন কমিশনও দায়িত্ব নিচ্ছে না, রিটার্নিং কর্মকর্তাও দায়িত্ব নিচ্ছে না, তারা চাপিয়ে দিচ্ছে প্রিজাইডিং অফিসারের উপর। আর প্রিজাইডিং অফিসার কি করেছে,
প্রিজাইডিং অফিসার করেছে না আমার এজেন্টদেরকে বের করে দিয়ে উনি ওভার রাইটিং করে ওনারা ফলাফল আমাদের মধ্যে করে প্রকাশ করে দিলেন। এরকম বেশ কয়েকটি অভিযোগ আছে। এখন 11 দল অর্থাৎ জামাত আমির বা 11 দল জোটের আমাদের জোটের চিন্তা যেটা গতকালকে আমরা বলেছি যে আমরা দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক সেটা চাই না। যেভাবে হোক নির্বাচন হয়েছে, এই নির্বাচনের প্রেক্ষিতে আমরা দেশটা সামনের দিকে এগিয়ে যাক। সরকারের দলে যারা এসেছে, বিরোধী দলে যারা এসেছে, তারা তাদের ভূমিকাটুকু পালন করার সুযোগ পাক, সেই ব্যাপারে আমরা পজিটিভলি চিন্তা করছি। তবে আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে এবং আমরা সেটাকে আরো বলিষ্ঠভাবে ইসিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো এবং এরপরে আমরা মাঠেও যাব এবং আমাদের স্বাভাবিকভাবেই যদি আমাদের পরিবেশ থাকে, সারা দেশে হামলা হচ্ছে, আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জোটের সমর্থকদেরকে, তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবো। আমাদের সদিচ্ছা আছে সবকিছুকে সহযোগিতা করার এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার, কিন্তু আমাদের এই উদারতাকে দুর্বলতা ভাবলে চরম ভুল হবে। যে আমরা এই ব্যাপারে আমাদের 11 দলের জোটের মধ্যে মজবুত দৃঢ়তা, আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক এই ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় মনোবল এবং আমাদের সংহত যে আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যা করতে হয় সেটাই করব। থ্যাংক ইউ।